ডুয়ার্স এই নামটি বাংলাদেশি মানুষের কাছে খুবই অপরিচিত হলেও সিকিম, দার্জিলিং, মিরিক, কালিম্পং এই নামগুলি কিন্তু আমাদের কাছে খুবই পরিচিত। কিন্তু এই ডুয়ার্স মানেই প্রাকৃতিক সৌন্দর্যের এক অদ্ভুত স্বর্গরাজ্য, যে স্বর্গরাজ্যে গেলে আপনিও হারিয়ে যাবেন আপনার মনের অজান্তেই। আর সেটির কারণ হচ্ছে এই ডুয়ার্সে আছে সবুজ বিস্তৃত চা বাগান, বড় বড় ঘন বন জঙ্গল, বরফ গলা জলে পরিপূর্ণ নদ নদী আর দূর দূরান্ত অবস্থিত বড় বড় সব পাহাড় আর জীব বৈচিত্র্যের পরিপূর্ণ একটি অঞ্চল হচ্ছে এই ডুয়ার্স। আমার সাথে যদিও এই জায়গাটির অনেক আগে থেকেই কানেকশন আছে আর আছে অনেক টান আর ভালোবাসা, তার পেছনের মূল গল্পটা হচ্ছে প্রীতমদা। হ্যাঁ, প্রীতমদার বাসা হচ্ছে এই ডুয়ার্সের মালবাজারে। আর আজকের ব্লগটা খুব বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে, তার কারণ হচ্ছে আমার সিকিম দার্জিলিং ট্যুর শেষে আজকের গন্তব্য হচ্ছে প্রীতমদার বাসায়। আমার জার্নিটা শুরু হলো শিলিগুড়ি থেকে। প্রথমে চলে আসি শিলিগুড়ি চেকপোস্ট মোড়ে, সেখান থেকে মাত্র 100 টাকা ভাড়ায় উঠে পড়ি শেয়ার জিপে। আর শেয়ার জিপের গন্তব্য হচ্ছে মালবাজার। আর এই রাস্তায় যাওয়ার পথে রাস্তার দুপাশে ঘন বড় বড় বন জঙ্গল আর বড় বড় আকাশচুম্বী পাহাড় আর বিস্তৃত চা বাগানের সৌন্দর্য দেখতে দেখতে কখন যে এক মুহূর্তে সময়টা চলে যায় বোঝে ওটা দুষ্কার। মাত্র 2 ঘন্টা দূরত্বে চলে আসি হচ্ছে মালবাজার, আর সেখানে অপেক্ষা করব কিছুক্ষণের ভিতরে আমাকে নিতে আসবে প্রীতমদা। আচ্ছা, এখন বাজে ঠিক 4টা 4 আর ঠিক 1 ঘন্টার মাথায় চলে এসেছি দাদার বাসায়। আচ্ছা চলো চলো লুক। বাসায় আসার পর হচ্ছে আর লেট করি নাই, গোসল করে খেতে বসে গেছি। আর খেতে বসে দেখতেছি বিশাল আয়োজন। আর বিশাল আয়োজন মানে কি, সবকিছু মানে পছন্দের আয়োজন। এই যে এখানে আছে হচ্ছে একদম আমি যেভাবে মুরগি খেতে পছন্দ করি, বৌদি ওইভাবে মুরগি রান্না করছে। আর এখানে আছে হচ্ছে ঠিক ইলিশ মাছ, এটা একদম কঠিন ফ্রাই হয়েছে। আর এটা হচ্ছে চিংড়ি মাছ, আমরা যেভাবে ভুনা করি। এটা কি করছো তুমি? ও মানে ইন্ডিয়া আসার পরে মনে হচ্ছে একটু তৃপ্তি করে আজকে একটু খাইতেছি, খুব মজা লাগতেছে। আর বৌদির হাতের রান্না তো এমনি বরাবরই ভালো, তো তাও খাইয়া দাও। এখন যেহেতু খাইতেছি কথা বলার কোনো সময় নেই, যেহেতু খাইতে বসে গেছি, আগে খাইনি পরে কথা। দুপুরের খাবার শেষ করে আমরা বেরিয়ে পড়ি ডুয়ার্সের নতুন একটি জায়গা এক্সপ্লোর করার জন্য। তাই বাসা থেকে আমরা সরাসরি চলে আসলাম দাদার ফ্যাক্টরিতে, কারণ দাদার আরেকটা বাইক রাখা থাকে দাদার ফ্যাক্টরিতে। আর এটাই হচ্ছে দাদার ফ্যাক্টরি। আর ফ্যাক্টরি এরিয়াটা যথেষ্ট বড়। আর এবার দেখলাম দাদার ফ্যাক্টরিতে অনেকগুলো পরিবর্তন এসেছে। যাই হোক, বেরিয়ে পড়লাম আমাদের নতুন গন্তব্যের উদ্দেশ্যে। আর সাথে সাথে দাদার নতুন বাইকটা ধরিয়ে দিল আমার কাছে, বলল চালাও। আর সত্যি কথা বলতে বাইকটা ছিল অসাধারণ একটা বাইক। আর অনেকদিন পর হায়ার সিসি চালাচ্ছিলাম, যদিও হাইটের জন্য একটু সমস্যা হচ্ছিল, তারপরও চালায় জাস্ট সেই মজা। শহর থেকে বের হতে না বের হতেই চোখে পড়লো সুবিশাল বিস্তীর্ণ চা বাগান আর বড় বড় সব পাহাড়। মাত্র 40 মিনিটের দূরত্বে আমরা ঠিক চলে আসি আমাদের গন্তব্য। আর জায়গাটা জাস্ট অসাধারণ। ওয়েলকাম টু ডুয়ার্স। আর আমি এখন যে জায়গাটাতে আছি, এই জায়গাটা হচ্ছে ভয়ানক সুন্দর। আর আমরা এসছি হচ্ছে এই 2টা বাইকে, আর দাদা, আমি আর ভাবনা এসছি। আর এই জায়গাটা এত বেশি জোস, আমি এইরকম জায়গার আগে আসি নাই। মানে এর আগে দাদার এখানে ডুয়ার্সে অনেক জায়গায় গেছি, বাট এই জায়গাটা একদমই জোস। এবং ওই যে দূরে দেখা যাচ্ছে ওগুলো সব ভুটান বর্ডার। আর সব থেকে বড় ব্যাপার, টাইমটা একটু ডিলে হয়ে গেছে, যার জন্য আমরা অ্যাকচুয়াল ভিউটা পাচ্ছি না। বাট যাই দেখতেছি অনেক সুন্দর, অনেক সুন্দর, সিরিয়াসলি অনেক সুন্দর। আর পানি যা ঠান্ডা। আর যখনই এরকম কোনো আসলে এরকম প্লেসে যাওয়া হয়, এর আগে গেছিলাম রকি আইল্যান্ডে গেছিলাম, বাট রকি আইল্যান্ডে যেটা হয়েছিল সেটা হচ্ছে মানে এরকম এত বেশি পাথর, পানির ফোর্সটা একটু অন্যরকম ছিল, বড় বড় পাথর ছিল। বাট এই জায়গাটা হচ্ছে একদম মানে জোস। ওই ভিউটা যে কি সুন্দর লাগতেছে, একটা ব্রিজের নিচ দিয়ে সব পানির ফোর্সগুলো যাচ্ছে, মানে সে যারা এটা ভোলাগঞ্জ সাদা পাথর ভাবতেছেন, এটা কিন্তু ভোলাগঞ্জ সাদা পাথর না, এটা হচ্ছে ডুয়ার্স। আর এটা হচ্ছে আমাদের নর্থ বেঙ্গলে, এটা হচ্ছে মালবাজারের খুব কাছে, দাদার বাড়ির খুব কাছে। প্রতিবারই যখন আসি দাদা নতুন নতুন জায়গা ঘোরায়, নতুন নতুন এক্সপ্লোর করায়। আর প্রতিবারই একবার নতুন করে ইমপ্রেস হয়ে যায়। জানি দুপুরের পড়া লাঞ্চ করার পরে বলছো যে একটু ঘুমাই, একটু শরীরটাকে জিরাই নি, মিস হয়ে যেত। মিস এইটাই আসলে, কিছু জিনিস স্যাক্রিফাইস করলে লাইফ অনেক ভালো কিছু পাওয়া যায়, তার আরো একটা প্রমাণ। আমি ঘুমাইলে এই ফোর্স কিন্তু রকি আইল্যান্ডের থেকে দাদা এইটা ডিফারেন্স, পানির যে ফোর্স, ও রে।
ঘোরাঘুরি শেষ করে আমরা চলে আসি দাদার ভাইয়ের ফুয়েল পাম্পে। সেখানে আমরা বেশ কিছুক্ষণ আড্ডা দেওয়ার পর আমরা বেরিয়ে পড়ি হচ্ছে ডিনারের জন্য। আর সেটি ছিল শহর থেকে প্রায় 20 কিলোমিটার দূরে একটি ঘন জঙ্গলের ভেতর একটা ছোট্ট রিসোর্ট। আর সেখানে যাওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে সেখানকার পরিবেশ এবং খাবারের স্বাদ। আর এটা নতুন কিছু নয়, যখনই আমি দাদার এখানে আসি আমাদের কাছে একটা মূল মন্ত্র আছে, সেটা হচ্ছে নাইট স্টিল ইয়াং। আমাদের রাতটা যেন আড্ডা লং ড্রাইভে পরিণত হয়। রাত বাজছে 1:10 আর আমি এবং আমার বন্ধু ফ্রম বাংলাদেশ, স্ট্রেট ফ্রম বরিশাল, আমরা রাতের বেলা ঘুরে বেড়াচ্ছি। আর আমরা এখন রয়েছি মালবাজার শহরের, যেই নদীর নামের সাথে মালবাজার শহরের নাম, সেই মাল নদীর পাড়ে। এভাবে একটা দিন শেষ হয়ে যায় আর আজকের দিনটা শুরু হতে যাচ্ছে একটা এক্সট্রিম রাইডের মাধ্যমে। আর আজকে আমরা যেখানে যাচ্ছি সেটা হচ্ছে ভুটান বর্ডার। আর যেখানে যাওয়ার জন্য যে রাস্তাটা আমরা ফেস করবো সেটা হচ্ছে এক্সট্রিম একটা রাস্তা। আর সেখানে প্রচুর ভাঙাচোরা থাকবে, অনেক বড় বড় ওয়াটারফলস আমরা দেখবো, এছাড়া গহীন জঙ্গল আর পশু পাখির অভয়ারণ্য, এই সব কিছুর ভেতর দিয়ে আমরা ওই রাস্তাটা দিয়ে আজকে যাব আমাদের মূল ডেস্টিনেশন ডুয়ার্সের সব থেকে সুন্দর জায়গাগুলির ভিতরে। যে জায়গাগুলি সেটা হচ্ছে ঝালং এবং বিন্দু। এই জায়গাগুলি একদম ভুটান বর্ডারের কাছেই। সুতরাং আজকের রাইডটা আশা করা যায় খুবই এনজয় করবেন। দেখতেছো চাপড়ামারি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, মানে যাকে বাংলা বলে অভয়ারণ্য। মানে এখানে জিপে করে এখান থেকে জিপে করে জঙ্গলের ভিতরে সাফারি হয়। তো বেসিক্যালি এটা হচ্ছে কি অভয়ারণ্য, তো এখানে জিপে করে সাফারি হয় এবং জন্তু জানোয়াররা, এখানে একটা জায়গা আছে, বিশাল বড় একটা লেকের মতন বানানো আছে, ওর পাড়ে হচ্ছে কি জল খাওয়ার জন্য আসে। আর লবণ দেওয়া থাকে, এখানে ফরেস্ট ডিপার্টমেন্টাল লবণ দিয়ে রাখে, লবণ খাওয়ার জন্য আর জল খাওয়ার জন্য আসে। লবণ খায় কারা? লবণ তো আমাদের প্রত্যেকটা জীবজন্তুরই দরকার, ওরা ন্যাচারাল লবণ পাবে কোথা থেকে? ও আচ্ছা আচ্ছা আচ্ছা। বাঘ আছে এর ভিতরে? বাঘ তো কেন, রয়্যাল বেঙ্গল থেকে এমনি হাতি, জীবজন্তু, হরিণ টরিণ আছে? হ্যাঁ, কি ঘন জঙ্গল, এই জায়গা দেখলে বোঝা যাচ্ছে কি জঙ্গল। আচ্ছা, মোটামুটি 40 মিনিট বাইক চালায় আসার পর একটা ঘন জঙ্গলের ভিতরে আমরা হচ্ছে ব্রেক দিয়েছি। আর এইখান থেকে আমরা ঝালং বিন্দুর দিকে যাচ্ছি, অর্থাৎ ভুটান যে বর্ডারটা আছে বর্ডারের দিকে যাব। এটা ঝালং বিন্দু। আর এই জায়গাটায় আমরা হচ্ছে একটু ব্রেক দিয়েছি, শুধুমাত্র বৃষ্টি আসতেছে আর টুকটাক একটু ফ্রেশ হয়ে নিলাম। তো এখন আবার কতক্ষণ লাগবে দাদা এখান থেকে? 1 ঘন্টা। এখন 1 ঘন্টা লাগবে। এখন কি পাহাড় স্টার্ট হবে? পাহাড় স্টার্ট হবে, এখন ইনক্লাইন করা স্টার্ট করব। ও আচ্ছা, মানে এতক্ষণ যে রাস্তাটা দেখলেন, এই যে এত সুন্দর রাস্তা, এই যে সাইনবোর্ডে লেখা আছে কোনটা কত দূরত্ব, মানে এখনো 12 কিলো হচ্ছে ঝালং আর বিন্দু হচ্ছে 21 কিলোমিটার। বিন্দু হচ্ছে কি লাস্ট পয়েন্ট, যেটা অবধি আমরা যাইতে পারবো যদি টাইম পাই বা যদি ওয়েদার ভালো থাকে। তো দেখা যাক কোনটায় যাই। ঝালং তো যাবই, বাট বিন্দু যাইতে পারবো কিনা এখনো শিওর না। ওয়েদারের উপরে এবং হচ্ছে সিচুয়েশনের উপরে ডিপেন্ড করতেছে। সো এখন আরো সুন্দর ভিউ দেখেন। বাহ, ফার্স্ট টাইম হচ্ছে কফি গাছ দেখলাম আর কফির ফল পাড়তে। দাও না আমি দেখি। তো এইটা হচ্ছে কফি গাছ আর এই হচ্ছে কফি। এইটা দিয়ে কিভাবে বানায়? এটা কফিটাকে রোস্ট করে এটা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। কফি ছাল ছাড়া নিয়ে ভিতরে বীজ আছে। বিনটা টোটালটাই হচ্ছে কফি বাগান না? হ্যাঁ, পুরোটাই কফি বাগান। এটা কি? মটরশুঁটি। এটা মটরশুঁটির মন দেখতে হলে, এটা মটরশুঁটি না, এগুলা হচ্ছে গিয়ে সিংকোনা গাছ। ম্যালেরিয়া হওয়ার যে ওষুধ তৈরি হয় কুইনাইন, কুইনাইন এই গাছের এইগুলোর থেকেই তৈরি হয়। ও আচ্ছা আচ্ছা। বিল্ডিংগুলো অন্যরকম তো, ওই পাশটা ভুটান। তো এই ট্রিপটার শুরুতে বলছিলাম যে খুব বেশি মানে
জোস হইতে যাচ্ছে। সব থেকে ইন্টারেস্টিং হচ্ছে এত জোস জোস ভিউ দেখতেছি রাস্তায় ভাই, আমি জানি না যে আমার মূল ডেস্টিনেশন কি হবে, মানে আমি অবাক হয়ে যাচ্ছি। এখান থেকে জাস্ট ভিউটা একটু এইরকম, ও মাই গড। নিচে নিচে একটা জোস একটা নদী চলে গেছে, এটা হচ্ছে পাহাড় থেকে যে ঝর্ণার পানি সেইটা। আর এই হচ্ছে কিন্তু আমরা ডিরেক্ট ভুটানে চলে আসছি কাইন্ড অফ, কারণ এই যে নদীর ওপাশটা হচ্ছে ভুটান, ওই যে পাহাড়গুলা ওগুলো হচ্ছে ভুটানের পাহাড়, আর আমরা এখন দাঁড়া আছি হচ্ছে ইন্ডিয়ার ভিতরে, মানে এই গ্রামটা মনে হয় তাদের ইন্ডিয়ার আর ওইটা হচ্ছে ভুটানের ভিতরে। ও রে, এখন এরকম কত ভিউ যে ওয়েট করতেছে আল্লাহ জানে। এখন তো নদীর লেভেলে যাবো, এই নদীটা আমরা এখন উপর থেকে দেখতেছি, আবার নদীর লেভেলে যাবো, আবার উপরে উঠবো, নদীর লেভেলে যাবো, নদীটা ডান হাতে পাবো। ভাই কি হইতে যাচ্ছে আমি জানি না, বাট সিরিয়াসলি নিজের চোখে বিশ্বাস করতে হচ্ছে, এত জোস লাগছে। যাই হোক, এখানে লেট করবো না, বের হয়ে যাবো, কারণ আমরা যদি লেট করি মূল ডেস্টিনেশনে যাইতে পারবো না। আর এখান থেকে মেঘ যে উঠতেছে সেটাও কিন্তু দেখা যাচ্ছে, এই যে একদম মেঘ যে ভেসে ভেসে ঘুরতেছে এটাও কিন্তু দেখা যাচ্ছে। A few moments later. আমি এখানে প্রায় 20টা মিনিট বসেছিলাম। তো সব থেকে মজার ব্যাপার হচ্ছে এই জায়গাটার ফিল নিতে গেলে যেটা করতে হবে, একটু নিচে নেমে যে কোনো একটা সাইডে অনেকগুলো জায়গা আছে, জাস্ট বসে এই সাউন্ডটা উপভোগ করতে হবে, বসে জাস্ট এই ভিউটা দেখতে হবে। তাইলে বোঝা যাবে যে জীবন কত সুন্দর, প্রকৃতি কতটা সুন্দর, পানি কতটা সুন্দর, পাহাড় কতটা সুন্দর, পাথর কতটা সুন্দর, সব কিছু মিলে এই পৃথিবী কতটা সুন্দর। সিরিয়াসলি সো আমরা এখন এসেছি হচ্ছে ভুটানের ভেতরে, আর এটা হচ্ছে কাইন্ড অফ ভুটানের ভেতরে একটা বাজার। আমরা খুব বেশি দূর ভেতরে ঢুকতে পারি নাই, তো যেহেতু ভুটান এসেছি। আর আর তুমি একটু বলো, ওয়েলকাম টু ভুটান। হ্যাঁ, সিরিয়াসলি ভুটান। আমরা এখন ভুটানের ভেতরেই আছি, তো ভিতরে তো যাইতে পারবো না, আর এসেছি হচ্ছে দাদাদের জন্য। মানে দাদা বেসিক্যালি এটা হচ্ছে কি ইন্ডিয়া যেরকম বাংলাদেশ আর ইন্ডিয়া আমাদের বর্ডারের একটা বাজার হয়, এটা হচ্ছে বর্ডারের বাজার। আচ্ছা, বর্ডারের বাজার। তো ভুটানের কিছু একটু কিনবো ভাবনা চাইতেছে, এই যে এখানে অনেক কিছু আছে, এই যে ভুটানের সিম্বল আছে, এই জিনিসগুলো এগুলো সব ভুটানের এই কালচারগুলো সব হচ্ছে ভুটানের কালচার। হ্যাঁ, এই চকলেটগুলো কিন্তু ভুটানের চকলেট সব কিছু। এইটা নেই কি বলো? এইটাও তো সুন্দর। আর আমার পেছনের যে পাশটা সেটা হচ্ছে ভুটান, আর এই যে জায়গাটা আমার পেছনে, এই জায়গাটা হচ্ছে নর্থের সব থেকে সুন্দর জায়গাগুলোর ভেতরে একটা, আর এটা হচ্ছে ডুয়ার্সের ভিতরে পড়ছে। আর এই জায়গাটাতে আমি এসেছি একা না, আমার সাথে আসছে হচ্ছে ভাবনা এবং নিয়ে আসছে হচ্ছে দাদা। তো আমরা আজকে অনেক জার্নি করে অফরোডিং করে আমরা জোস একটা অ্যাডভেঞ্চার ট্যুর দিচ্ছি, আর ফাইনালি আমরা অনেক কষ্টের পর আসছি হচ্ছে এই বিন্দু। এবং বিন্দু আসার পথে এত অসম্ভব সব সুন্দর জায়গা দেখছি যা এই ভিডিওতে আমি তুলে ধরছি। এবং সব থেকে বড় ব্যাপার হচ্ছে আমরা অফরোডিং করে বাইকে আসছি, যারা বাইকার আছেন তারা এইভাবে আসতে পারবেন। আর এছাড়াও কিন্তু অন্য ওয়ে আছে, যে ওয়েতে এখানে আসতে পারবেন, যেটা হচ্ছে বাস বা হচ্ছে শেয়ার জিপ, বা আপনারা পার্সোনাল ট্যাক্সি রিজার্ভ করে চলে আসতে পারেন। তো এই জায়গাটাতে যে আমরা আসছি, এবং এইখান থেকে সরাসরি এটা ভুটানে চলে গেছে। আমার পেছনে যে জায়গাটা এটা কিন্তু ভুটানের পাহাড়। আর আমি যদি একটু টাইম দেখাই, টাইমও কিন্তু ঢাকার টাইম আর ভুটানের টাইম দুইটাই কিন্তু সেম। আর আমার ঘড়িতে কিন্তু এখন এই যে এটা ইন্ডিয়ান টাইম আর এটা হচ্ছে ভুটানের টাইম, এই যে দ্যাট মিনস আমরা এখন ভুটানের নেটওয়ার্কের ভিতরে ঢুকে গেছি। তো আমরা এখন এখানে কিছুটা টাইম স্পেন্ড করব, আর এই জায়গা সম্পর্কে কিছু তথ্য দিয়ে রাখবো যে কিভাবে আপনারা বাই রোডে এই জায়গাটাতে আসতে পারবেন, কিভাবে এই জায়গাটাতে ডিরেক্টলি বাইক ছাড়া আসতে পারবেন। দাদা কিভাবে আসতে পারবে এই জায়গা? যারা শিলিগুড়িতে আসছেন তাদের দুটো রাস্তা রয়েছে। প্রথম যারা কলকাতা হয়ে আসছেন তারা ট্রেনে করে নিউমাল জাংশনে এসে নামবেন, যেখানে আমি থাকি। সেখান থেকে আপনারা স্টেশনের বাইরে থেকে গাড়ি পেয়ে যাবেন বিন্দু আসার জন্য। 2 নাম্বার অপশান, এর থেকেও যারা শিলিগুড়ি, দার্জিলিং, সিকিম এরা করছেন বাংলাদেশের থেকে এসে, তারা শিলিগুড়িতে এসে যেখানে এসএনটির যে অফিসটা রয়েছে সে তার এক্স্যাক্টলি উল্টা পাশেই রয়েছে তেনজিং নোরগে বাস টার্মিনাস, সেখানে যাবেন। সেখানে গিয়ে ভুটানের মানে বিন্দু অবধি আসার স্টেট বাস পাবেন, সরকারি বাস নীল কালার WBC, আপনার হচ্ছে স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশনের হচ্ছে কি স্টেট বাস চলে, সেটাতে করে আপনি এক্স্যাক্টলি এই জায়গাটাতেই চলে আসতে পারবেন, সামনেই বাস স্টপ রয়েছে।
তো এই দুটো অপশন রয়েছে। 3 নম্বর তো বাইকারদের রয়েছে যারা শিলিগুড়িতে বাইক রেন্টে নিয়ে অফ রোডিং করে এই রাস্তাতে আসতে পারে। তবে অফ রাইডিং এর কিন্তু সেই মজা, আমরা যে ভিউগুলো পাইছি। নতুন রাস্তা তৈরি হচ্ছে দেন, হ্যাঁ, পুরো রাস্তা ভাঙাচোরা, মানে পুরো কাদা রয়েছে, ওয়াটার ক্রসিংস রয়েছে, আপনারা ঝর্ণা দেখতে পারবেন, মানে সব মিলে একটা পুরো মানে কমপ্লিট প্যাকেজ। আচ্ছা, আর যদি বাই রোডে আসে যেভাবে বললাম, এইভাবে আসতে গেলে কেমন খরচ হতে পারে? বাই রোডে আসলে শিলিগুড়ির থেকে এই জায়গাটা মোটামুটি ধরে চলো 100 কিলোমিটারের কাছাকাছি। আচ্ছা এই জায়গাটা আসতে শিলিগুড়ির থেকে মোটামুটি 3000 রুপির মতন লাগবে গাড়ি, আচ্ছা ম্যাক্সিমাম এতটাই লাগবে, এর বেশি লাগবে আচ্ছা। না। আর বাসে যদি আসে? বাসে আসলে খুব বেশি হলে 100 রুপি। আচ্ছা আচ্ছা, মানে মাত্র 100 রুপিতেই চলে আসতে পারবে। এত সুন্দর একটা জায়গা।